বিকেলের নাস্তায় যাদের স্ন্যাক্স না হলে একদমই চলে না তাদের জন্য খুবই সহজভাবে 4টি মজাদার নাস্তার রেসিপি নিয়ে আজকের পর্বটা সাজিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব 4টি ভিন্ন ভিন্ন ধরনের নাস্তার রেসিপি। যারা নাস্তা খেতে খুব বেশি লাইক করেন, এছাড়াও দেখতে দেখতে সামনে তো রমজান মাসও চলে আসছে, তারা চাইলে ঝটপট আমার এই নাস্তাগুলো ট্রাই করে দেখতে পারেন। খেতে তো জাস্ট অসাধারণ আর তৈরি করা খুবই সহজ। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। এই চিপসগুলো তৈরি করতে আলু সেদ্ধ করতে হবে না, রোদে শুকাতে হবে না, মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন। চিপসগুলি কত বেশি ক্রিস্পি হয়েছে জাস্ট দেখুন। হুটহাট চিপস খেতে ইচ্ছে করলে আর তো বাজারে যাওয়ার কোনো প্রয়োজনই নেই, ঘরেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপি দেখে আসি। আমি এখানে মোটামুটি বড় সাইজের কয়েকটি আলু নিয়েছি। চিপস তৈরি করার জন্য আজকে আমি ডায়মন্ড আলুটা ব্যবহার করছি। আপনারা অন্য যে কোনো আলু নিতে পারেন, তবে ডায়মন্ড আলুটা দিয়ে চিপসটা বেশি ভালো হয়। ফার্স্টে আলুর খোসাটাকে একটি পিলারের সাহায্যে আমি পিল করে নিচ্ছি। বিসমিল্লাহ। সবগুলি আলুর খোসাটাকে পিল করা হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলোকে স্লাইস করে কেটে নিব। আমি ছুরির সাহায্যে স্লাইসগুলো করে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। আলুর চিপস কাটার জন্য বা পাতলা পাতলা স্লাইস করার জন্য যে গ্রেটারগুলো পাওয়া যায় ওগুলো দিয়েও কেটে নিতে পারেন। আবার যারা বটিতে কমফর্ট ফিল করেন তারা বটি দিয়েও কেটে নিতে পারেন। তবে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর কতটা পাতলা করছি আশা করছি বুঝতে পারছেন। যতটা সম্ভব পাতলা করে কেটে নিতে হবে। আর সবগুলো স্লাইস একই মাপে কেটে নেওয়ার চেষ্টা করবেন। কোনোটা যদি বেশি পাতলা হয় আবার কোনোটা মোটা হয় তাহলে ভাজতে প্রবলেম হবে। আলুর স্লাইসগুলোকে কেটে এভাবে রেখে দিব না, সরাসরি পানির মধ্যে রেখে দিচ্ছি। এছাড়া কিন্তু আলু স্লাইসগুলো কালো হয়ে যেতে পারে, কারণ আমরা সকলেই জানি আলুর মধ্যে স্টার্চ থাকে প্রচুর পরিমাণে। যেহেতু নতুন আলু, এটাতে কিন্তু আরও বেশি পরিমাণে স্টার্চ রয়েছে, এজন্য অবশ্যই কেটে সঙ্গে সঙ্গে পানির মধ্যে দিয়ে দিতে হবে। এবারে পানির মধ্যে 1 চামচ লবণ দিয়ে এই লবণ পানিতে আলুগুলোকে ভিজিয়ে রাখছি মিনিমাম 15 থেকে 20 মিনিট। এর মধ্যে আলুর স্টার্চটা বের হয়ে যাবে। ফিরে আসছি আমি মিনিমাম 15 মিনিট পরে। ঠিক 15 মিনিট পরে দেখুন আলুর স্লাইসগুলো কিন্তু আগের তুলনায় অনেকটাই সফট হয়ে এসেছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এইবারে আলু স্লাইসগুলিকে কয়েকবার পানি বদলিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব, যতক্ষণ না ক্লিন স্বচ্ছ পানি বের হচ্ছে। যতক্ষণ পর্যন্ত না ক্লিন পানি বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ধুয়েই যেতে হবে। পানি ঘোলাতে থাকা অবস্থায় যদি ওই আলু চিপসগুলো ভেজে নেয় তাহলে চিপসের কালার একদমই ভালো আসবে না, অনেকটাই কালচে হয়ে যাবে। ঠিক এরকম স্বচ্ছ ক্লিন পানি বের হওয়া পর্যন্ত আমি আলুর স্লাইসগুলিকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেন এবারে পানি থেকে আলু স্লাইসগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। যতটা সম্ভব পানিটা একটু ঝরিয়ে নেওয়ার চেষ্টা করব। আর এই আলু স্লাইসগুলোকে মুছে নেবার কোনো প্রয়োজন নেই, এই অবস্থাতেই খুব সহজেই চিপসগুলো ভেজে নেওয়া যাবে। জাস্ট অতিরিক্ত পানিটা ঝেড়ে ফেলে দিতে হবে। আর আলুর গায়ে যে পরিমাণ পানি লেগে থাকবে ওইভাবে ভেজে নেওয়া যাবে, তাতে কোনো প্রবলেম হবে না। আলুর স্লাইসগুলো আমি ঠিক এই থিকনেসে কেটেছি, আশা করছি বুঝতে পেরেছেন। অপর পাশ থেকে আমি একটি আঙুল দেখাচ্ছি, দেখুন আমার আঙুলটা কিন্তু বোঝা যাচ্ছে। এবারে তাহলে চলে যাচ্ছি চুলাতে চিপসগুলো ভেজে নেওয়ার জন্য। চুলায় একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা কিন্তু একদম গরম করে নিইনি, দেখতেই পারছেন। চিপসগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোনো বুদবুদ ক্রিয়েট হচ্ছে না, কিছুক্ষণ পরে বুদবুদ সৃষ্টি হবে আস্তে আস্তে। একদমই হালকা গরম তেলের মধ্যে আলু স্লাইসগুলোকে ছেড়ে দিতে হবে, তাহলে আলুর স্লাইসগুলোর গায়ে যে এক্সট্রা পানিটা রয়েছে ওইটা আর ফুটবে না, আর তেলটাও ছিটকাবে না। এইভাবেই তেলের মধ্যে আলুগুলোকে ফ্রাই করে নিব প্রায় 8 থেকে 10 মিনিট। আপনার চুলার টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে সময়টা কতটা লাগবে। মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। দেখতে পারছেন ভাজতে ভাজতে আমার চিপসের মধ্যে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এবং চিপসগুলো কিন্তু ক্রিস্পিও হতে শুরু করেছে। চিপসগুলো যখন পুরোপুরিভাবে ক্রিস্পি হয়ে যাবে তখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমি ঠিক এরকম কালার থাকা অবস্থাতেই উঠিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আরও কিছুটা কালার ডার্ক করেও ভেজে নিতে পারেন। মাশাআল্লাহ, চিপসগুলো কত বেশি ক্রিস্পি হয়েছে আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন চিপসটা কত বেশি ক্রিস্পি হয়েছে।
আপনারা তো বুঝতেই পারছেন আমাকে খুব বেশি কিছু আর বলতেই হবে না। চিপসগুলোকে একটু স্পাইসি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচ বিট লবণ। আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করছি, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন। সব কিছু দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব, তাহলেই তৈরি হয়ে গেল স্পাইসি পটেটো চিপস। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চিপসগুলো এত বেশি যে পারফেক্ট হয়েছে আমার তো মনে হচ্ছে আপনাদের শুধু দেখাতেই থাকি। হুটহাট চিপস খেতে ইচ্ছে করলে আর কি চিন্তার প্রয়োজন আছে বলুন তো। মাত্র 10 মিনিটে আপনি ঘরে চিপস তৈরি করে নিতে পারবেন, তাও আবার পটেটো চিপস এত সহজে। এই চিপসগুলো আপনারা একদিন বানিয়ে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিতে অবশ্যই একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। মোগলাই পরোটা তৈরি করা এমন কঠিন কিছুই না, খুবই সহজেই তৈরি করা যায়। আর সবথেকে মজার বিষয় হচ্ছে ঘরোয়া 2 থেকে 3টি উপকরণে এই পরোটাগুলো তৈরি করে নেওয়া যায়। তৈরি করতে খুব একটা বেশি সময়ও লাগে না, বিকেলের নাস্তার জন্য ঝটপট আপনারা এই মোগলাই পরোটা তৈরি করে নিতে পারেন। তৈরি করাটা যেমন সহজ, উপকরণও লাগে খুবই সামান্য, আর খেতে তো জাস্ট অসাধারণ। চলুন তাহলে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে একটি মিক্সিং বোলে নিচ্ছি আমি 2 কাপ ময়দা। চেষ্টা করবেন ময়দা দিয়ে পরোটা তৈরি করতে, আটা দিয়ে খুব একটা বেশি ভালো হবে না। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এবং 2 টেবিল চামচ তেল। সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। এইবারে হাত দিয়ে মেখে সব কিছু আমি ভালোভাবে একসঙ্গে ময়ান করে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যেন তেলটা পুরো ময়দার গায়ে খুব ভালোভাবে লেগে যায়। তেলটা যদি কোথাও ছাড়াছাড়ি হয়ে থাকে তাহলে ময়দার ডোটা ভালো হবে না, ওই ক্ষেত্রে পরোটাগুলোও ভালো হবে না। ময়ান করতে করতে কিছু ময়দা হাতের মধ্যে নিয়ে এমন মুঠোবন্দি করলে যদি দেখেন দলা বেঁধে আসছে এবং ভেঙে দিলে আবার ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে, তখন বুঝতে হবে খুব ভালোভাবে ময়ান করা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। আমরা নর্মাল রুটি পরোটার জন্য যে ডোটা তৈরি করে থাকি, এই ডোটা কিন্তু তার থেকে একটু নরম হবে। আর আমি এখানে পানিটা একবার অ্যাড করে দিচ্ছি না, প্রায় কয়েক ধাপে অল্প অল্প করে পানি অ্যাড করে ডোয়ের পজিশনটা বুঝে নিচ্ছি, দেন আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। ঠিক এইভাবে ডোটা মেখে নিতে হবে। একবার অতিরিক্ত পানি ঢেলে দিলে ডোর কনসিস্টেন্সি ঠিক থাকবে না। ডোটি এখানে মাখানো হয়ে গিয়েছে, দেখুন ডোটি একটু নরম টাইপের হবে, ঠিক এরকম। নর্মাল রুটি পরোটার থেকে কিন্তু বেশ খানিকটা নরম, সেটা আশা করছি বুঝতে পারছেন। এবারে ডোটিকে আমি রেস্টে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। আপনাদের হাতে সময় থাকলে এই ডোটিকে যত বেশি রেস্টে রেখে দিতে পারবেন আপনাদের মোগলাই পরোটাগুলো তত ভালো হবে। আমি ইনস্ট্যান্ট আপনাদের তৈরি করে দেখাচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে ডোটিকে এক সাইডে রেখে দিলাম। এবার একটি মিক্সিং বলে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 3টে দিচ্ছি কাঁচা মরিচ কুচি, 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, হাফ চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন লবণ। লবণটা স্বাদ বুঝে দিবেন। এবারে সব কিছু আমি হাত দিয়ে একটু ভালোভাবে চটকে নিচ্ছি, পেঁয়াজটা একটু সফট হয়ে আসা পর্যন্ত। যখন পেঁয়াজটা খুব ভালোভাবে সফট হয়ে এসেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টি ডিম। ডিমের পরিমাপটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। পরোটার মধ্যে আপনারা কেমন পুর পছন্দ করেন, কম অথবা বেশি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারবেন। একটি কাঁটা চামচের সাহায্যে আমি সব কিছু একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিলাম। এবার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে রেস্টে রাখা ডোটি দেখুন আগের তুলনায় বেশ কিছুটা সফট হয়ে এসেছে। আমি আবারও ডোটিকে 1 থেকে 1.5 মিনিটের মতো ভালোভাবে মথে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে মুথে নেওয়ার পরে আমি এখান থেকে একটি লেচি কেটে নিচ্ছি। খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোটও না। নর্মাল রুটি পরোটার জন্য আমরা যেরকম লেচি নিয়ে থাকি ঠিক ওরকম একটি লেচি নিয়েছি।
এবারে লেচিটা থেকে আমি একটি রুটি বেলে নিব। বাকি ডোটিকে এক সাইডে ঢেকে রেখে দিয়েছি। সামান্য একটু ময়দা দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। এখানে অতিরিক্ত ময়দা ব্যবহার করা যাবে না, যতটা সম্ভব কম ব্যবহার করতে হবে। আর আপনারা চাইলে তেল দিয়েও রুটিটা বেলে নিতে পারেন, তাহলে আরও বেশি ভালো হয়। আমি এখানে পাতলা করে বেশ বড় সাইজের একটি রুটি বেলে নিয়েছি। রুটির পুরুত্বটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবারে আগে থেকে তৈরি করে রাখা ডিম পেঁয়াজের মিশ্রণটাকে এখানে দিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাপ মতো দিচ্ছি, আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এবারে আমি পরোটাটাকে ঠিক এইভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখুন, এক সাইড থেকে এভাবে টেনে টেনে ফোল্ড করে নিব এবং মাঝের অংশটা এমনভাবে সিল করে দিতে হবে যেন খুলে না আসে। একটু করে ডিমের মিশ্রণ নিয়ে এইভাবে আমি সিল করে নিচ্ছি। আপনারা এখানে সামান্য একটু করে পানি লাগিয়ে দিয়েও সিল করে নিতে পারেন, তবে ডিমের মিশ্রণটাই খুব ভালো গ্লুয়ের মতো কাজ করে। পরোটাটি খুব ভালোভাবে ফোল্ড করা হয়ে গিয়েছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি এবং চলে যাচ্ছি চুলাতে পরোটাটা ভেজে নেওয়ার জন্য। এদিকে চুলায় আমি বেশ খানিকটা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। একদম হাই হিটে গরম করা তেলের মধ্যে পরোটা ছেড়ে দেওয়া যাবে না। মিডিয়াম টু লো হিটেই তেলটা গরম করে নিতে হবে এবং মিডিয়াম টু লো হিটেই পরোটা ভেজে নিতে হবে, তাহলে পরোটাগুলো খুব ভালো ক্রিস্পি হয়। এবং একটি চামচের সাহায্যে এইভাবে তেল আমি উপরে দিয়ে দিচ্ছি। একই সাথে পরোটার উপরটাও কিন্তু হয়ে আসছে, সেই সাথে পরোটাটা খুব ভালো ফুলছে। এক পাশ থেকে যখন কিছুটা হয়ে এসেছে, আমি পরোটাটাকে উল্টিয়ে নিলাম। এইভাবেই উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি পরোটাটা ভেজে নিব। আর চেষ্টা করবেন মোগলাই পরোটা যত ডুবো তেলে ভাজা যায় ততই কিন্তু ভালো হয়। আমার এখানে পরোটাটি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এর থেকে বেশি কালার আনবো না, আমি এ পর্যায়ে পরোটাটাকে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও কিছু কালার আসা পর্যন্ত ভেজে নিতে পারেন। একইভাবে আমি একই সাইজের 3টি পরোটা ভেজে নিয়েছি, সাথে আরও একটি মিনি পরোটাও ভেজে নিয়েছিলাম। ভিডিও করতে করতে আমার এই পরোটাগুলো একদমই ঠান্ডা হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে পরোটাগুলো একটু নরম হয়েছে, তবে টেস্ট এত ভালো ছিল আলহামদুলিল্লাহ। আপনি খেয়ে বুঝতে পারবেন না এটা আপনি হোটেল থেকে কিনে এনেছেন নাকি বাসায় তৈরি করেছেন। আমি পরোটাগুলো স্লাইস করে নিলাম, দেখুন কত বেশি লোভনীয় হয়েছে। আমার এই রেসিপিটি ফলো করে আপনি যদি বাসায় কাউকে মোগলাই পরোটাটি তৈরি করে খাওয়ান, সে তো আপনার প্রশংসা করতে বাধ্য হবে 100%। আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা বাসায় ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করেন, উপরটা এত বেশি ক্রিস্পি হবে যা আপনারা অন্য কোনো রেসিপি ফলো করে তৈরি করতেই পারবেন না। ভেতর থেকে জুসি এবং উপর থেকে ক্রিস্পি, বাচ্চা থেকে বড় সবাই একদম চেটেপুটে খাবে। এই চিকেন ফ্রাইগুলো আপনারা ঝটপট তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, এছাড়াও বিকেলের স্ন্যাক্স হিসেবেও রাখতে পারেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। চিকেন ফ্রাই বানানোর জন্য এখানে আমি 2টি চিকেন ব্রেস্ট পিস নিয়েছি। এইবারে চিকেনগুলিকে আমি ছোট ছোট কিউব আকারে কেটে নিচ্ছি। চিকেনের কিউবগুলো ঠিক এরকম হবে, দেখুন খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটও না। চিকেন পিসগুলোকে খুব ভালোভাবে ওয়াশ করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম, সাথে আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টিস্পুন জিরার গুঁড়া, 1/4 টিস্পুন দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। সাদার পরিবর্তে আপনারা কালো গোলমরিচের গুঁড়াটাও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা অবশ্যই বুঝে দিবেন, কারণ সয়া সসেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে, এজন্য লবণটা বুঝে দিতে হবে। 1/4 টিস্পুন দিচ্ছি অরিগ্যানো, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এবারে হাতের সাহায্যে সব মশলা দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করার পরে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি ময়দার মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 1 চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ চামচ করে দিয়ে দিচ্ছি আদার গুঁড়া এবং রসুনের গুঁড়া,
1/4 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়া এবং 1/4 টিস্পুন অরিগ্যানো, সাথে দিয়ে দিলাম 1 চামচ লবণ এবং সবশেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার। অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে, তাহলে চিকেন ফ্রাইটা অনেক বেশি ক্রিস্পি হবে। সব কিছু একসঙ্গে ভালোভাবে মিক্সড করে নিয়ে অল্প অল্প করে এবারে এর মধ্যে পানি ছিটিয়ে দিচ্ছি। পানিটা একবারে বেশি দেওয়া যাবে না, ঠিক এইভাবে অল্প অল্প করে ছিটিয়ে দিয়ে ময়দার মিশ্রণটাকে মেখে নিতে হবে। মেখে নিতে নিতে দেখতে পারবেন ময়দার মিশ্রণের মধ্যে ঠিক এরকম কিছু ক্রাম্বস তৈরি হয়েছে। যদি বেশি পানি অ্যাড করা হয় তাহলে কিন্তু এই ক্রাম্বসগুলো তৈরি হবে না, এজন্য অল্প অল্প করে পানি ছিটিয়ে দিয়ে ক্রাম্বস তৈরি করে নিতে হবে। এবারে এই ক্রাম্বসগুলোকে একটি স্ট্রেনারে চেলে ক্রাম্বসগুলোকে ময়দা থেকে আলাদা করে নিচ্ছি। এর মধ্যে যে এক্সট্রা ময়দাগুলো রয়েছে সেটা চেলে অবশ্যই আলাদা করে নিতে হবে। চেলে নেওয়ার পরে ময়দার ক্রাম্বসগুলোকে অন্য একটি পাত্রের মধ্যে আলাদা করে রেখে দিচ্ছি। আর এদিকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে মশলার সঙ্গে আরেকবার ভালোভাবে মিশিয়ে মশলার মধ্যে থেকে চিকেনগুলোকে উঠিয়ে আলাদা করে রেখে দিচ্ছি। এবারে এই চিকেনের মশলাগুলোকে চেলে রাখা ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে এর মধ্যে আরও সামান্য একটু পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি আজকে যে প্রসেসে চিকেন ফ্রাইটা তৈরি করছি এভাবে আপনারা একবার তৈরি করে দেখতে পারেন। চিকেন ফ্রাইটা খেতে যেমন মজাদার হবে তেমনই হবে ক্রিস্পি। আপনারা তো অন্যভাবে চিকেন ফ্রাই তৈরি করতে ভুলেই যাবেন। আমি ঠিক এরকম একটা ঘন ময়দার ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখতে পারছেন। এবার তাহলে চিকেনগুলো কোটিং করার পালা। একটি করে চিকেন পিস নিয়ে ফার্স্টে ময়দার এই মিশ্রণের মধ্যে কোট করে নিচ্ছি। এরপরে তৈরি করে রাখা ময়দার ক্রাম্বসের মধ্যে চিকেনটাকে আরও একবার কোটিং করে নিচ্ছি। তাহলে দেখতে পারবেন খুবই সুন্দর একটা উপর থেকে লেয়ার ক্রিয়েট হয়েছে। কোটিংটা করতে খুব একটা প্রবলেম হয় না, খুবই ইজিলি কিন্তু কোটিংটা হয়ে যায়। কোটিংটা কত বেশি পারফেক্ট হয়েছে আশা করছি আপনারা বুঝতে পারছেন। চলে আসলাম চুলাতে চিকেনগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। চিকেনগুলোকে কোটিং করার পরে অন্য কোথাও রেখে দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আমরা সরাসরি যখন ময়দার মিশ্রণের মধ্যে চিকেন কোটিং করে তেলে ভাজি, অনেক ময়দার মিশ্রণ তেলের মধ্যে পড়ে গিয়ে ময়দার মিশ্রণ সহ তেলটা পুড়ে একদম পুরো তেলটাই নষ্ট হয়ে যায়, ওইটা দিয়ে আর কোনো কাজই করা যায় না। তবে আপনারা যদি আমার এই পদ্ধতিটি ফলো করে চিকেন ফ্রাই তৈরি করেন আপনার তেলগুলো কিন্তু ওয়েস্ট হবে না। এই তেলগুলোতে আপনারা পরবর্তীতে যে কোনো ফ্রাই করে নিতে পারবেন। সো খুবই কার্যকরী একটি পদ্ধতি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কথা বলতে বলতে এদিকে আমার চিকেনগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে, প্রায় 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। এরপরে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম। দেখতে পারছেন মাশাআল্লাহ চিকেন ফ্রাইগুলো কত বেশি লোভনীয় হয়েছে। উপরের কোটিংটা এত বেশি পারফেক্ট হয়েছে দেখেই খাওয়ার লোভ লেগে যাচ্ছে। আর টেস্টের কথা কি বলবো, আপনারা না বানিয়ে খেলে তো বুঝতেই পারবেন না। একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতর থেকে চিকেনটা কত বেশি জুসি রয়েছে। আর উপরের লেয়ারটা তো আলহামদুলিল্লাহ খুবই ক্রিস্পি, আপনি মুখে দিলে জাস্ট অন্য জগতে হারিয়ে যাবেন। যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না তারা চাইলে এইভাবে ঝাল পিঠাটা তৈরি করে খেতে পারেন। পিঠাটা খেতে কী যে মজা, আপনারা না বানিয়ে খেলে আফসোস করবেন। পিঠাগুলি কত বেশি ক্রিস্পি এবং মুচমুচে আশা করছি আপনাদের বুঝতে আর বাকি নেই। চলুন তাহলে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। চুলায় একটি প্যানের মধ্যে নিচ্ছি 1 কাপ নর্মাল ঠান্ডা পানি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টি পেঁয়াজ কুচি, 3 থেকে 4টি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। আপনারা ঝালটা কেমন খেতে পছন্দ করেন আপনারা আপনাদের ইচ্ছে মতো ঝালের পরিমাপটা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। নেড়ে চেড়ে কিছুক্ষণ অপেক্ষা করছি পানিটা হালকা গরম হয়ে পেঁয়াজ এবং মরিচটা কিছুটা সফট হয়ে আসা পর্যন্ত। যখন দেখবেন এরকম একটা কালার চলে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, 1 চামচ দিচ্ছি মরিচের গুঁড়া। আমি আগেই বলেছি মরিচের পরিমাপটা আপনারা আপনাদের টেস্ট বুঝে কমিয়ে বাড়িয়ে দিবেন। 1/4 টিস্পুন দিলাম হলুদের গুঁড়া এবং 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। লবণটাও যে যার স্বাদ বুঝে দিয়ে দিবেন। এবারে নেড়েচেড়ে অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা যখন ফুটতে শুরু করেছে জাল করে পানিটা আবার টেনে ফেলানো যাবে না, ঠিক ওই মুহূর্তে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে 1 কাপ চালের গুঁড়া। আমি এখানে উঁচু করে মেপে 1 কাপ আটা নিয়েছি, যেহেতু এটা ভেজা চালের গুঁড়া এজন্য একটু বেশি লেগেছে।
আর আপনারা যদি শুকনো চালের গুঁড়া নেন তাহলে কাপের মুখ সমান করে নেবেন। 1 কাপ পানির জন্য 1 কাপ আটাই কিন্তু এনাফ। চালের গুঁড়াটা দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে আমি এখানে একটি সেমি হার্ড ডো তৈরি করে নিচ্ছি। ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার কিন্তু নরমও হবে না, তাহলে পিঠাগুলো ভালো হবে না। এই পর্যায়ে ডোটিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। তাহলে দেখবেন ডোটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে, ডোর মধ্যে আর কোনো কাঁচা ভাব থাকবে না। ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পরে চুলা থেকে নামানোর আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি ধনিয়া পাতা কুচি। এই পর্যায়ে ধনিয়া পাতাটা অ্যাড করলে ধনিয়া পাতার ফ্লেভারটা যেমন স্ট্রং থাকে, তেমনি এর কালারটাও কিন্তু একদম সবুজই থাকে। এইবারে ডোটিকে চুলা থেকে নামিয়ে একটি ট্রের মধ্যে রেখে দিচ্ছি কিছুক্ষণ, এর অতিরিক্ত গরম ভাবটা বের হয়ে যাওয়ার জন্য। যখন হাতে টাচ করা যাবে ঠিক ওই পর্যায়ে ডোটিকে খুব ভালোভাবে মুথে নিতে হবে। ডোটা যদি বেশি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু ডোটাকে মুথে সফট করা যায় না, ডোর মধ্যে অনেক ক্র্যাক থেকে যায়। সো ডোটাকে মুথে খুব ভালোভাবে সফট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার এই ডোটা কত বেশি সফট হয়েছে। এখান থেকে আমি কিছুটা লেচি কেটে নিলাম। এই লেচি থেকে এবারে রুটি বেলে নিব। সামান্য একটু আটা দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। এই রুটিটা বেলে খুব বেশি পাতলা করতে হবে না, পরোটার পুরুত্ব যেমন হয় ঠিক ওই পুরুত্বে এই রুটিটাকে বেলে নিতে হবে। আবার বেশি মোটা করে বেলে নিলে পিঠাগুলো কিন্তু ফুলতেও যাবে না, আবার আমার পিঠাগুলো যেমন ক্রিস্পি হয়েছে অমন ক্রিস্পিও হবে না, ভেজে নিতেও অনেক বেশি সময় লাগবে। পুরুত্বটা কেমন হবে সেটা আমি একটু পরেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখুন এখানে আমি একটি কেকের মোল্ড দিয়ে পিঠাগুলোকে কেটে নিচ্ছি, যেন সাইড থেকে খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়। আমার কাছে ডিজাইনটা খুব ভালো লাগে, এজন্য আমি এভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপে এই পিঠাগুলো কেটে নিতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই বা টেস্টেরও কোনো হেরফের হবে না। অতিরিক্ত সাইড থেকে যে অংশগুলো বের হলো এগুলো কিন্তু ফেলে দিব না, এগুলো দিয়ে আবারও পুনরায় রুটি বেলে পিঠা তৈরি করে নেওয়া যাবে। একটি রুটি থেকে এখানে বেশ কয়েকটি পিঠা তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন। ঠিক একইভাবে আমি পুরো ডো থেকে এতগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আমি একটু দেখাচ্ছি পুরুত্বটা ঠিক কেমন হবে। এই তো দেখুন, আশা করছি বুঝতে পেরেছেন। এবারে তাহলে চলে যাচ্ছি চুলাতে পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য। এই পিঠাগুলো ভাজতে তেলটা খুব ভালোভাবে হাই হিটে গরম করে নিতে হবে, তারপরে পিঠা ছেড়ে দিতে হবে, তাহলে পিঠাগুলো ফুলবে। তেল যদি প্রপার ওয়েতে গরম না হয় তাহলে কিন্তু এই পিঠাগুলো ফুলবে না। যখন দেখবেন তেল গরম হয়ে তেলের মধ্যে বুদবুদ ক্রিয়েট হচ্ছে তখন বুঝতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে। ঠিক ওই মুহূর্তে পিঠাগুলোকে ছেড়ে দিতে হবে এবং পিঠা ছেড়ে দেওয়ার পর যখন পিঠাগুলো ফুলে আসবে ঠিক ওই মুহূর্তে চুলার হিটটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। ওই হিটে পিঠাগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে, তাহলে দ্রুত কালারও চলে আসবে না, পিঠাগুলো ধীরে ধীরে ভাজাও হবে, সেই সাথে ক্রিস্পিও হবে। আমার এই পিঠাগুলো ভাজা হয়েছে দেখতেই পাচ্ছেন। পিঠার মধ্যে যেমন সুন্দর একটা কালার চলে এসেছে, একটুও পুড়েও যায়নি বা ডার্কও হয়নি, তেমনই ক্রিস্পি হয়েছে। আওয়াজটা শুনে তো বুঝেই গেছেন। প্রত্যেকটি পিঠা কত সুন্দর ফুলেছে, জাস্ট দেখুন, দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে। আপনারা যদি একবার এই পিঠাটি বানিয়ে খান, ট্রাস্ট মি, লোভ সামলানোই মুশকিল, আপনারা প্রায় এই পিঠাটা বানাতে চাইবেন। আমার কাছে তো খুবই ভালো লাগে, কারণ আমি মিষ্টি পিঠা খেতে খুব একটা বেশি লাইক করি না। ঝাল পিঠাটাই আমার জন্য বেস্ট। আমার মতো যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না, ঝাল কিছু খেতে চাচ্ছেন, তাদের জন্য তো এটা একাই 100। অন্য কিছু খাওয়ার কথা তো আপনাকে ভাবতেই হবে না। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।